আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। বন্যার্তদের ত্রাণ উদ্ধার কাজে আজ হেলিকপ্টার কাজে লাগানো হয়েছে। ভারত ও পোল্যান্ড উভয় দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। জম্পুই জেলায় অনূর্ধ্ব 14 বছরের মেয়েদের রাজ্যভিত্তিক স্কুল ফুটবল প্রতিযোগিতায় উত্তর জেলা চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যায় কম করেও 17 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি সূত্রে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিকেল পর্যন্ত রাজ্যের 6টি স্থানে নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। তবে আগরতলার হাওড়া নদীর জলস্তর কিছুটা কমেছে। আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে দুর্যোগ মোকাবিলা ও রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে, পূর্ত সচিব কিরণ গিত্তে, বিদ্যুৎ ও নগর উন্নয়ন সচিব অভিষেক সিং, আবহাওয়া দপ্তরের আগরতলা শাখার অধিকর্তা ডক্টর পার্থ রায় রাজ্যের বন্যা ও আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য দেন। সচিব ব্রিজেশ পান্ডে জানান, এখনো পর্যন্ত রাজ্যের বন্যায় 12 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছেন 2 জন, বহু সম্পদ ও ফসলের ক্ষতি হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ মুখ্য সচিব ও অন্যান্য সচিবদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেন। শ্রী পান্ডে জানান, আজ সকাল পর্যন্ত দক্ষিণ জেলার বকাফায় একদিনে রেকর্ড পরিমাণ 493.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোনামুড়ায় 293.4 মিলিমিটার এবং আগরতলায় 233 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিনি জানান, ত্রাণ উদ্ধার কার্যে এসডিআরএফ এর 14 ব্যাটালিয়ন কাজ করছে। এনডিআরএফ এর 4টি দল আজ রাজ্যে এসে পৌঁছেছে। এনডিআরএফ এর আরও একটি দল রাজ্যে আসতে পারে। গোমতী জেলার অমরপুরে ত্রাণ উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। জলবন্দী এলাকায় মানুষের জন্য হেলিকপ্টারে করে খাবারের প্যাকেট বিলি করা হয়েছে। তিনি জানান, রাজ্যে এখনো পর্যন্ত মোট 450টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেগুলিতে 65,400 লোক আশ্রয় নিয়েছেন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বরাষ্ট্র বিমান বাহিনী, এনডিএমএ, এনডিআরএফ, আইএমডির মতো কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সির সহায়তা নেওয়া হচ্ছে। জলমগ্ন থাকায় কোথাও কোথাও সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ সংযোগ ক্ষীণ রাখা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থায় প্রাথমিক হিসেব অনুযায়ী 4 কোটি টাকার ক্ষতি হয়েছে। পূর্ত দপ্তরের রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত অতি ভারী বৃষ্টিতে 2032টি স্থানে ধস নেমেছে। রাজ্যে বন্যার ফলে 1,20,000 হেক্টর ধানের জমি ও 5,000 হেক্টর জমির সবজি চাষ ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। শ্রী পান্ডে আরও জানান, রাজ্যে বর্তমানে পেট্রোপণ্য, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। জনসাধারণকে অযথা আতঙ্কিত না হতে এবং গুজবের কান না দেয়া এবং গুজব না ছড়ানোর জন্য তিনি অনুরোধ জানান। আমাদের সিপাহীজলা জেলার সংবাদদাতা অভিজিৎ বর্ধন জানিয়েছেন, আজ দুপুরের দিকে বৃষ্টি কিছুটা থামলেও গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অবিরাম বৃষ্টির ফলে সিপাহীজলা জেলার বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং সোনামুড়া ও বিশালগড় মহকুমার বেশ কিছু নতুন নতুন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সোনামুড়ার মহকুমা শাসক অরূপ দেব জানিয়েছেন, আজ বিকেল পর্যন্ত সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমায় 7,400 জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে 4,200 জন বন্যা দুর্গত মানুষকে মোট 33টি সরকারি ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ, আবদামিত্র, সিভিল ডিফেন্স, টিএসআর, দমকল এবং রেডক্রস সোসাইটির স্বেচ্ছাসেবকরা বন্যা দুর্গত মানুষদের উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছচ্ছেন। আজ দুপুরের দিকে রাঙ্গামাটিয়া মেলাঘর সোনামুড়া সড়কের একাংশ ভেঙে পড়ে, ফলে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিশালগড় থেকে বক্সনগর দিয়ে অথবা বিশ্রামগঞ্জ থেকে তক্সাপাড়া হয়ে সোনামুড়া পর্যন্ত যানবাহন চলাচল করছে। বন্যা দুর্গতদের উদ্ধারে বিশালগড় বিধায়ক সুশান্ত দেবও সক্রিয় উদ্যোগ নিয়েছেন। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, সোনামুড়া মহকুমায় গোমতী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। সোনামুড়ার বন্যা পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করে সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় রেড্ডি জানিয়েছেন, জেলার অন্তর্গত 3টি মহকুমার মধ্যে সোনামুড়া ও বিশালগড়ের বন্যা পরিস্থিতি এখন উদ্বেগজনক। তবে জেলা প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে। ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাট দুটি মহকুমাতে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। দেও এবং মনু নদীর জলস্তর ধীরগতিতে কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির কারণে ঊনকোটি জেলায় 62টি ত্রাণ শিবির খুলতে হয়েছে। শিবিরগুলিতে 11,325 জন বন্যা দুর্গত মানুষ রয়েছেন। বন্যা দুর্গতদের জন্য বিদ্যুৎ, পানীয় জল এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। শহর এলাকায় জল পাম্পের সাহায্যে নিষ্কাশন করা হচ্ছে। বন্যার কারণে ঊনকোটি জেলার বহু শস্য ক্ষেত জলের তলায়, ফলে আমন ও আউশ ধান সহ গ্রীষ্মকালীন শাকসবজির প্রভূত ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। কৈলাসহর লিও ক্লাবের পক্ষ থেকে আজ বিভিন্ন ত্রাণ শিবিরে মশা নিরোধক ধূপকাঠি বিতরণ করা হয়। এদিকে ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা আজ আকাশবাণীর জেলা সংবাদদাতা অনুপম ভট্টাচার্যকে এক সাক্ষাৎকারে জানান, বন্যাজনিত কারণে ঊনকোটি জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। জেলার বন্যা নিরোধক বাঁধগুলিকে সংস্কার করতে অবিরাম কাজ করে চলেছে জল সম্পদ দপ্তর। পাশাপাশি বাঁধগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান। গোমতী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইলেও এই জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার করবুক, অমরপুর, উদয়পুর মহকুমায় 18টি ত্রাণ শিবির খোলা হয়েছে। উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার জানান, উদয়পুর মহকুমায় 49টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবিরে 1,334টি পরিবারের মোট 4,609 জন মানুষ আশ্রয় নিয়েছেন। কৃষি দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী উদয়পুরে 2,583 হেক্টর কৃষিজমি ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন 13,664 জন কৃষক। বিলোনিয়া মহকুমা শাসক রিঙ্কু লেথার জানিয়েছেন, মাটি ধসে গিয়ে আজ বিলোনিয়া মহকুমার এসবিসি নগরে
এক টিএসআর জওয়ান এবং এক শিশুর মৃত্যু হয়েছে। তিনি জানান, ফের ভারী বৃষ্টি হওয়ায় বিলোনিয়ার বেশিরভাগ এলাকা বন্যা প্লাবিত হয়েছে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের কাজ চলছিল। জুলাইবাড়ি ও শান্তিরবাজার পুর এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে মুহুরীপুর পশ্চিম চরকবা এলাকায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। বুধবার রাতে খোয়াই নদীর জলস্তর বিপদসীমা থেকে 1.5 মিটার উপর দিয়ে বইতে থাকায় খোয়াইয়ের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। শহরের বিভিন্ন অঞ্চল সহ খোয়াই, আগরতলা, খোয়াই, কমলপুর সড়কও জলমগ্ন হয়ে পড়ে। বন্যার জল প্রবেশ করে সুভাষ পার্ক, ফাঁড়ি থানা, বিমানবন্দর, হাসপাতাল চৌমুহনী, লালছড়া, দুর্গানগর সহ শহরের বিভিন্ন স্থানে। বিকেলে জামির এলাকায় ছুটে আসে এনডিআরএফ জওয়ানরা। তারা জামির এলাকা থেকে জলবন্দী শতাধিক লোককে উদ্ধার করে। খোয়াই জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, খোয়াই নদীর জল বৃদ্ধি পেলেও পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে পুলিশ প্রশাসন, ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভারত ও পোল্যান্ড উভয় দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়ারশোতে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে প্রতিনিধি পর্যায়ে আলোচনার পর প্রেস বিবৃতিতে আজ এই ঘোষণা করেন। শ্রী মোদী বলেন, 2022 সালে ইউক্রেন সংঘাতের সময় ভারতীয় ছাত্রদের উদ্ধারে পোল্যান্ড যে সাহায্য করেছিল তা ভারতের জনগণ কখনোই ভুলতে পারবে না। তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চেও ভারত ও পোল্যান্ড ঘনিষ্ঠ সমন্বয়ে এগিয়ে চলেছে। শ্রী মোদী বলেন, উভয় পক্ষই একমত যে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সংস্কার সময়ের প্রয়োজন। তিনি পোলিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর ওয়ার্ল্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো সংকটে নিরীহ মানুষের প্রাণহানি সমগ্র মানবতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারত আলোচনা ও কূটনীতিকে সমর্থন করে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ভৌগোলিক পার্থক্য, ভিন্ন ঐতিহ্য ও ইতিহাস সত্ত্বেও উভয় দেশ একে অপরকে ভালোভাবে বোঝে। শ্রী টাস্ক বলেন, সমগ্র বিশ্ব ভারতের প্রশংসা করে কারণ ভারতের সরকার অত্যন্ত গণতান্ত্রিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আমন্ত্রণে আগামীকাল ইউক্রেন যাবেন। ত্রিপুরা থেকে রাজ্যসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য ও সিপিআইএম প্রার্থী সুধন দাস গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ তাদের মনোনয়নপত্রগুলি পরীক্ষার পর বৈধ বলে বিবেচিত হয়। রাজ্যসভার উপনির্বাচনে রিটার্নিং অফিসার এস মগাজি এই সংবাদ জানিয়েছেন। সরকার বলেছে, ত্রিপুরার গোমতী নদীর উপর ভারতীয় বাঁধ থেকে জল ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। মন্ত্রক উল্লেখ করেছে যে গোমতী নদীর অববাহিকায় গত কয়েকদিনে সবচাইতে বেশি বৃষ্টি হয়েছে। বলা হয়, বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এসব বৃহৎ অববাহিকায় জলের কারণে। মন্ত্রক জানিয়েছে, ত্রিপুরা তৎসংলগ্ন অঞ্চলে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। মন্ত্রক আরও বলেছে যে ভারত দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে জল সম্পদ ও নদীর জল ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট বিজ্ঞানীদের রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2024 প্রদান করেন। অধ্যাপক গোবিন্দরাজন পদ্মনাভনকে বিজ্ঞানরত্ন 2024 পুরস্কার দেওয়া হয়। ড আনন্দরাম কৃষ্ণন কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানশ্রী পুরস্কার পেয়েছেন। মুম্বাইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে ড আবেশ কুমার ত্যাগী পরমাণু শক্তির ক্ষেত্রে বিজ্ঞানশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে প্রফেসর জয়ন্ত বালভদ্র উদ্গাঁওকর জীববিজ্ঞানে বিজ্ঞানশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। আগামীকাল সারা দেশে প্রথম জাতীয় মহাকাশ দিবস 2024 পালিত হবে। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে গত এক মাসে সারা দেশে 1000-এরও বেশি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রযান 3 মিশনের সাফল্যকে সম্মান জানাতে 23 আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এবং ড রাম মনোহর লোহিয়া হাসপাতালের আবাসিক ডাক্তার অ্যাসোসিয়েশন তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে। ভারতের সুপ্রিম কোর্টের আবেদন এবং নির্দেশের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে আরজিকর মেডিকেল কলেজের ঘটনা বিবেচনাধীন করার জন্য এবং সারা দেশে স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তার বৃহত্তর সমস্যা সমাধানের জন্য সুপ্রিম কোর্টের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়। অ্যাসোসিয়েশন এই ধরনের সমস্যার দ্রুত এবং কার্যকর সমাধান নিশ্চিত করার জন্য জাতীয় টাস্কফোর্স গঠনেরও প্রশংসা করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আগরতলা জলমগ্ন এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আজ আগরতলা শহরের জলমগ্ন এলাকাগুলি ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। রাজ্যে অভূতপূর্ব বন্যা পরিস্থিতিতে সমস্ত সরকারি বেসরকারি, সরকার অনুমোদনপ্রাপ্ত এবং এডিসির অন্তর্ভুক্ত বিদ্যালয়, মাদ্রাসা, সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে উচ্চশিক্ষা দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, এমবিবি বিশ্ববিদ্যালয়, জাতীয় আইন বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। আগামীকাল ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের অর্থাৎ এডিসির 41তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আগামীকাল সকাল 11টায় খুমুলুঙের নোয়াই অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এডিসির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে। উদ্বোধন করবেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। জম্পু জেলায় অনূর্ধ্ব 14 বছরের মেয়েদের রাজ্যভিত্তিক স্কুল ফুটবল প্রতিযোগিতায় উত্তর জেলা চ্যাম্পিয়ন হয়েছে। তীব্র উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে আজ উত্তর জেলা 3-1 গোলে গোমতী জেলাকে পরাজিত করে। সুধন্য দেববর্মা স্কুল মাঠে বিকেলে ফাইনাল ম্যাচটি হয়। খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কার তুলে দেওয়া হয়। আসরের সর্বাধিক গোলদাতা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের রেমিকা রিয়াং।
আবহাওয়া দপ্তরের অধিকর্তা পার্থ রাজ জানিয়েছেন, আগামী 24 ঘন্টায় রাজ্যের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশের উত্তরাংশে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে রাজ্যে অতিমাত্রায় বৃষ্টিপাত হয়েছে। তবে নিম্নচাপের তীব্রতা কিছুটা হ্রাস পাচ্ছে। নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর থেকে বাংলাদেশের দক্ষিণে এসে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। শ্রী রায় জানান, আজ বৃষ্টিপাতের তীব্রতা সামান্য হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যে বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। বন্যার্তদের ত্রাণ ও উদ্ধার কাজে আজ হেলিকপ্টার কাজে লাগানো হয়েছে। ভারত ও পোল্যান্ড উভয় দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। জম্পুই জেলায় অনূর্ধ্ব 14 বছরের মেয়েদের রাজ্যভিত্তিক স্কুল ফুটবল প্রতিযোগিতায় উত্তর জেলা চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।